হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের ইতিহাস অনার্স পেপার রয়েছে এবং অনার্সের পেপার হিসেবে ডিএসসিসি রয়েছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি আমি তোমাদের ডিএসসিসি পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশানগুলো দেখে খাতায় নোট ডাউন করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাজেশনে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু এবারে তোমাদের বিভিন্ন অ্যান্সার এবং সাজেশান এই ভিডিওর মাধ্যমে ছাড়তে থাকবো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসি। তাহলে দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 20 মার্কসের প্রশ্ন আমি কিন্তু সাজেশনে তোমাদের দিয়েছিলাম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মৌর্য সাম্রাজ্য এক স্বর্ণযুগের সূচনা করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে সম্রাট অশোক পর্যন্ত এই সাম্রাজ্য শুধু রাজনৈতিক ঐক্য স্থাপন করেনি, বরং অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং প্রশাসনিক দক্ষতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। অশোকের ধর্মীয় উদারতা এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এই সাম্রাজ্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। কিন্তু ইতিহাসের অমোঘ নিয়মে প্রায় 150 বছর স্থায়ী এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে। মৌর্য সাম্রাজ্যের পতন কেবল একটি রাজনৈতিক ঘটনা ছিল না, এটি ছিল সেই সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক দুর্বলতার এক সম্মিলিত ফল। প্রথম প্যারাটি বলে দিয়েছি, পরবর্তী প্যারা দেখো। অশোকের মৃত্যুর পর তার উত্তরসূরিরা সাম্রাজ্যের বিশাল ভার বহন করতে পারেননি। অশোকের মতো বিশাল, শক্তিশালী, দূরদর্শী এবং বিচক্ষণ শাসকের অভাবে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে। অশোকের পর তার পুত্র কুনালা, তারপর দশরথ এবং অন্যান্য দুর্বল শাসকরা ক্ষমতায় আসেন। তারা সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই দুর্বল শাসকদের সুযোগ নিয়ে বিভিন্ন অঞ্চলের প্রাদেশিক শাসকরা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করতে শুরু করেন, যা সাম্রাজ্যের অখণ্ডতাকে বিপন্ন করে তোলে। এই রাজনৈতিক শূন্যতা সাম্রাজ্যের পতনের মূল কারণগুলির মধ্যে অন্যতম। তারপরে দেখো, অশোকের অহিংস নীতি মানব জাতির জন্য এক মহান বার্তা ছিল, কিন্তু এই নীতির কারণে সামরিক শক্তি অবহেলিত হয়। তিনি ধর্ম বিজয়কে শাস্ত্রিক বিজয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এর ফলে মৌর্য সেনাবাহিনী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্রের উন্নয়নে অবহেলা করা হয়। যখন সাম্রাজ্যের সীমানায় বৈদেশিক আক্রমণকারীদের হুমকি বাড়তে থাকে, তখন এই দুর্বল সেনাবাহিনী তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। সামরিক প্রস্তুতির অভাব সাম্রাজ্যের নিরাপত্তার জন্য এক মারাত্মক বিপদ ডেকে আনে। বিশাল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যয়ভার ছিল অত্যন্ত বেশি। সেনাবাহিনী, রাজকর্মচারী এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য প্রচুর অর্থ প্রয়োজন হতো। অশোকের ধর্মীয় ও জনহিতকর কাজ যেমন স্তূপ, বিহার এবং স্তম্ভ নির্মাণে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল। এর ফলে রাজকোষে চাপ পড়ে। এই অর্থনৈতিক চাপ সামলাতে প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করা হয়, যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা কমে আসে, যা সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে, মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশকে কেন্দ্রীয় শাসনের অধীনে রাখা হয়েছিল। অশোকের মৃত্যুর পর দুর্বল কেন্দ্রীয় শাসনের সুযোগ নিয়ে বিভিন্ন প্রদেশের গভর্নর বা আঞ্চলিক শাসকরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে শুরু করেন। তক্ষশিলা, কলিঙ্গ এবং অন্যান্য দূরবর্তী প্রদেশগুলিতে বারবার বিদ্রোহ দেখা যায়। এই বিদ্রোহগুলি দমন করার মতো সামরিক বা প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের ছিল না, যার ফলে সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হতে থাকে। বিশিষ্ট ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের একটি প্রধান কারণ ছিল ব্রাহ্মণ্যবাদের প্রতিক্রিয়া। তিনি তার বিখ্যাত গ্রন্থ প্রবন্ধ দ্য গ্রেট বুদ্ধিস্ট রিয়াকশনে এই মত অভিব্যক্ত করেন। তার মতে অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং তার পৃষ্ঠপোষকতার ফলে ব্রাহ্মণরা নিজেদের মর্যাদা ও প্রতিপত্তি হারাচ্ছিলেন। অশোকের পশু হত্যা নিষিদ্ধ করার নীতি এবং অন্যান্য সংস্কারগুলি ব্রাহ্মণদের ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর আঘাত এনেছিল। ফলস্বরূপ ব্রাহ্মণরা অশোকের বিরুদ্ধে ক্ষিপ্ত হন এবং পুষ্যমিত্র শুঙ্গের মতো ব্রাহ্মণ্যবাদী শাসকের উত্থানে সমর্থন দেন। পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন দখল করেন।
হরপ্রসাদ শাস্ত্রীর এই বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টিকোণ তুলে ধরে। তারপরে দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রশাসন অত্যন্ত কেন্দ্রীভূত ছিল, যা অশোকের মতো একজন শক্তিশালী শাসকের অধীনে কার্যকর ছিল। কিন্তু অশোকের মৃত্যুর পর এই কেন্দ্রীভূত প্রশাসন দুর্বল হয়ে পড়ে। প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ কমে যায়। এর ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক অপব্যবস্থা ব্যাপক আকার ধারণ করে। সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলি থেকে কেন্দ্রীয় শাসনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে শিথিল হয়ে পড়ে, যার ফলে স্থানীয় শাসকরা স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন। অশোকের অহিংস নীতির কারণে সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণে কোনো মনোযোগ দেওয়া হয়নি। সৈনিকদের মনোবল কমে যায় এবং প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্রের মানের অবনতি ঘটে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে শক্তিশালী সামরিক বাহিনী ছিল তা অশোকের সময় এবং তারপর ধীরে ধীরে কার্যকারিতা হারায়। এই দুর্বল সামরিক শক্তি সাম্রাজ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা দখল করতে ব্যর্থ হয়। পুষ্যমিত্র শুঙ্গের মতো সেনাপতিরা এই দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করেন। মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে গ্রিক আক্রমণকারীরা ভারতে প্রবেশ করতে শুরু করেন। দেমিত্রিয়াস ও মিনান্দারের মতো গ্রিক শাসকরা পাঞ্জাব ও অন্যান্য অঞ্চলে তাদের রাজ্য প্রতিষ্ঠা করেন। এই বৈদেশিক আক্রমণ সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংকটকে আরও বাড়িয়ে তোলে। দুর্বল সামরিক বাহিনী এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়, যা সাম্রাজ্যের মর্যাদা এবং নিরাপত্তা উভয়ই ক্ষুণ্ণ হয়। তারপরে দেখো, মৌর্য সাম্রাজ্যের বিশাল আয়তনের কারণে কেন্দ্রীয় রাজধানী পাটলিপুত্র থেকে দূরবর্তী প্রদেশগুলির ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন ছিল। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল। প্রাদেশিক শাসকরা নিজেদের অঞ্চলের ওপর সম্পূর্ণ ক্ষমতা ভোগ করতেন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের আনুগত্য কমে যাচ্ছিল। এই দূরত্ব রাজনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করে এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে ঐক্য নষ্ট হয়। প্রখ্যাত ঐতিহাসিক রমিলা থাপার মনে করেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ছিল অর্থনৈতিক এবং প্রশাসনিক কাঠামোতে লুকায়িত সমস্যা। তিনি তার অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মৌর্যাস গ্রন্থে দেখিয়েছেন, সাম্রাজ্যের বিশালতা এবং কেন্দ্রীভূত শাসনের প্রকৃতি পতনের বীজ বপন করেছিল। রমিলা থাপারের মতে মৌর্য প্রশাসন অত্যধিক কেন্দ্রীভূত ছিল এবং বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বৈচিত্র্যকে উপেক্ষা করা হয়েছিল। তিনি অশোকের ধর্মীয় নীতিকে পতনের কারণ হিসেবে মানতে অস্বীকার করেন এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কারণের উপর জোর দেন। চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার প্রধানমন্ত্রী কৌটিল্য অর্থশাস্ত্র নামক গ্রন্থে যে বাস্তববাদী ও কঠোর রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন, অশোকের নীতি তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। কৌটিল্যের দর্শনে সামরিক শক্তি, গুপ্তচর বৃত্তি এবং কঠোর প্রশাসনিক নীতির ওপর জোর দেওয়া হয়েছিল, কিন্তু অশোকের অহিংস ও ধর্মীয় নীতি এই দর্শন থেকে সরে গিয়েছিল, যা সাম্রাজ্যের নিরাপত্তা এবং ঐক্যকে দুর্বল করে তোলে। মৌর্য শাসন চলাকালীন জনসংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু কৃষিক্ষেত্রে সেই অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পায়নি। এর ফলে সম্পদের উপর চাপ সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে দারিদ্র্য ও অসন্তোষ বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাব এবং অনুন্নত সেচ ব্যবস্থা ছিল এই সমস্যার মূল কারণ। এই অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে এবং তারা কেন্দ্রীয় সরকারের প্রতি আস্থা হারাতে শুরু করে। মৌর্য সাম্রাজ্যের শেষ দিকে রাজনৈতিক ষড়যন্ত্র বৃদ্ধি পায়। সাম্রাজ্যের দুর্বলতা দেখে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখলের চেষ্টা করেন। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত হন। এটা পুষ্যমিত্র হবে, ঠিক আছে, বানান মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। এই ঘটনা কেবল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি সামরিক অভ্যুত্থান যা সাম্রাজ্যের পতনের চূড়ান্ত ঘটায়। পুষ্যমিত্র শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা মৌর্য সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটায়। মৌর্য সাম্রাজ্যের পতন কোনো একক কারণে ঘটেনি, এটি ছিল একাধিক জটিল কারণের সম্মিলিত ফল। দুর্বল উত্তরাধিকারী, অশোকের অহিংসা নীতি, অতি প্রয়োগ, অর্থনৈতিক সংকট, প্রাদেশিক বিদ্রোহ এবং প্রশাসনিক দুর্বলতা, এই সবগুলি কারণ একে অপরের সাথে সম্পর্কিত ছিল। হরপ্রসাদ শাস্ত্রীর মতো ঐতিহাসিক ব্রাহ্মণ্যবাদের প্রতিক্রিয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে রমিলা থাপারের মতো ঐতিহাসিক প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্বলতার উপর জোর দিয়েছেন। শেষ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের পতন কেবল একটি রাজবংশের সমাপ্তি ছিল না, এটি ছিল ঐতিহাসিক যুগের পরিসমাপ্তি, যা ভারতীয় উপমহাদেশের নতুন আঞ্চলিক শক্তির উত্থানের পথ খুলে দিয়েছিল। তার সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম। অবশ্যই কিন্তু এই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে।
পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।